সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আমি নিহার রঞ্জন বক্সী, সহকারী অধ্যাপক গণিত, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা দেখি কি অবস্থা হলো, যে তোমাদের ক্লাসটি তোমরা দেখতে পাচ্ছ কিনা সেটি দেখে তারপরে আমরা শুরু করব। আজকে আমরা সংযোজিত ফাংশন নিয়ে ক্লাস করব। যারা আছো, দীপালি রানী, রেশমি, রেশমি কি একাদশের ক্লাস করবা? ভালো আছো রেশমি? যাই হোক, কোনো সমস্যা নেই, ক্লাস করতেই পারো। তো তোমাদের স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করব। তার আগে আমি একটু দেখে নিতে চাই যে আমাদের এদিকের সব সেটিং ঠিক আছে কিনা। তারপরে তবে আজকের ক্লাসটি একটু সংক্ষিপ্ত করতে চাই। তার কারণ হলো তোমরা আগে থেকেই জানো। নমস্কার প্রাপ্তি, নমস্কার। তো এই ক্লাসটি একটু সংক্ষিপ্ত করতে চাই এই কারণে, তোমাদের আগে বলেছিলাম যে আজকে একটি স্যারদের মিটিং আছে, সেটির হোস্ট হিসাবে আমি জুমে কাজ করব। তো চলো শুরু করা যাক ক্লাসটি, দেখি কি অবস্থা হয়। তার আগে এটি তো আলামিন, হাই স্যার, হ্যালো। ভালো আছো আলামিন? বন্যা, মৃধা, প্রভা, প্রভা ভালো আছো? পলাশ, মৃধা, বাবা মা দুইজনে মিলে দেখছে নাকি? বন্যা, মৃধা, পলাশ, মৃধা। সিলভিয়া, সিলভিয়া কেমন আছো? ভালো আছো? আদাব। তো আমরা চলে যাই আমাদের ক্লাসটিতে। তো ক্লাসটিতে যাওয়ার আগে আমরা আসলে কোথায় শেষ করেছিলাম গতকাল সেই জায়গাটি একটু দেখে নিই। আমরা বোধহয় ওয়ান নোটে করেছিলাম কি, একটু নিজেই ভুলে গেছি। একটু দেখে নিই, আমি জাস্ট এক মিনিট একটু দেখে নিই যে গতদিন ফাংশনের ডোমেইন রেঞ্জ করেছিলাম সম্ভবত। ডোমেইন রেঞ্জ করতে যে কি ওয়ান নোট করেছিলাম নাকি সেটি একটু দেখে নিয়ে তারপরে আসছি। সরলরেখা, লজিক, ফাংশন লেকচার 2 পেয়েছি। ফাংশন লেকচার 2, হ্যাঁ, গতকাল একটা পেয়েছি, এর আগেরটাও পেয়েছি, দুটি লেকচার ছিল। তো এটি গতকালের লেকচার পেয়েছি। তাহলে তাহলে আমি লেকচারে চলে যেতে চাই, এবং শেষবার আরেকবার চেক করে নিই যে আসলে ঠিক আছে কিনা। সেজুতি ফাতেমা ইজ ওয়াচিং। সেজুতি, শুভেচ্ছা, স্বাগত। তো আমরা দেখি কি অবস্থা হয় আজকে। আমি একটু অপেক্ষা করছি শুধুমাত্র যে এটি আমার যে স্ক্রিনটি তোমরা দেখতে পাচ্ছ কিনা। না হলে ওই প্রথম ক্লাসের মতো শুধুমাত্র আমাকেই যদি দেখো তখন বিপদ হয়ে যাবে। তো হ্যাঁ, মনে হচ্ছে এটা যাচ্ছে, আছে, ঠিক আছে, ওকে, এখন ঠিক আছে। তারপরে হয়তো মাঝে সাঝে একটু দেখে নিব। গতদিন আমি বলেছিলাম যে আমরা বাস্তব মান বিশিষ্ট ফাংশন বা রিয়েল ভ্যালুড ফাংশন নিয়ে কাজ করি, যে কারণে বাস্তব সংখ্যাটি আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি যে কথাটি, এটি আমাদের সবসময় মাথায় রাখতে হয়। তো ডোমেইন রেঞ্জের কিছু টেকনিক বলেছিলাম এখানে, যে প্রথমে হর 0 হবে না। যারা দেখোনি তারা পরবর্তীতে দেখে নিতে পারো। এটি পরবর্তীতে সমস্যা হওয়ার কারণে ভিডিওটিকে আমি ইউটিউবে আপলোড করেছি, সুতরাং ইউটিউব থেকে দেখে নিতে পারবে। এবং যারা ইউটিউবের ঠিকানা খুঁজে না পাবে তারা অন্তত আমাদের যে পেজটি দেখো তোমরা, এই পেজে দেখবা যে একটি পোস্ট, লাইভ, ইউটিউব বলে একটি পার্ট আছে, তোমাদের মেনু আছে। ওই মেনুতে ক্লিক করলে তুমি পেয়ে যাবে যে আমার সব ভিডিওগুলো ওখানে, যেগুলোই আমি আপলোড করি না কেন ইউটিউবে, সবগুলো ওখানে পাওয়া যায়। আশা করি বুঝতে পেরেছো। আমাদের যে পেজে তোমরা এই লাইভ ক্লাসগুলো করো, ফেসবুক পেজে, এই পেজে দেখবা একটা মেনু আছে ইউটিউব, ওখানে ক্লিক করলে আমার সবগুলো ক্লাস পেয়ে যাবে, সুতরাং তোমাকে আলাদা করে খুঁজতে হবে না। আর অন্যদের যাদের বলেছি যে যদি এটা মূল ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আর কি বেল বাটন আছে, ওটাকে যদি প্রেস করো একবার, তাহলে আমি যখনই ভিডিও দেবো এটা নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। সুতরাং এটি তুমি করতে পারো। আর তো বলেছি যে গুগলের অ্যাকাউন্টটি সবসময় চালু রাখবে। যাই হোক, তো এখন কেউ একজন কল দিচ্ছে। তোমাদের কি দেখতে সমস্যা হচ্ছে? তোমরা কেউ কল দিচ্ছ?
এটা তো আমি জানি না, কারণ স্যাররা কল দিতে পারেন মিটিং এর জন্য, তো সেই কল দিলেও লাভ হবে না। তারপরেও আমি একটু চেক করে আসি যে একটু কলটা ধরি। হ্যালো, হ্যালো স্যার, আমি অনলাইন ক্লাসে লাইভে আছি স্যার। ও, আচ্ছা। যাই হোক, আমাদের দর্শনের হেড স্যার ফোন দিয়েছিলেন, মিটিং আছে বলে ফোনটি ধরতে হলো। দুঃখিত। আসসালামু আলাইকুম তুরিনা। ওয়ালাইকুম আসসালাম সুরাইয়া আক্তার মিম। ভালো আছো মিম? যাই হোক, তো চলো দেখে নিই আমাদের আজকের কাজগুলো, যেটা দেখছিলাম সেই। তো এখানে বলেছিলাম যে রুটের ভিতর থাকলে সেটি গ্রেটার দ্যান ইকুয়াল 0 হয়। এই যে এখানে রুটের ভিতর যদি থাকে সেটা গ্রেটার দ্যান ইকুয়াল 0 হয়, নিচে যদি থাকে সেটি ইকুয়াল চিহ্নটা হয় না, এটি বলেছিলাম গত। আর একটা মজার জিনিস বলেছিলাম এটি, যে যদি এরকম থাকে দুটি রাশির গুণফল, এটা দেখতে পাচ্ছ গ্রেটার দ্যান ইকুয়াল 0, সেই ক্ষেত্রে আমি বলে দিয়েছিলাম কিন্তু একদমই শর্টকাট, এটি হবে প্রথমটি এবং শেষটি। একটু দেখো, যদি আমি সময়টা নষ্ট করতে চাচ্ছি না, আজকে হাতে কম সময় আছে, তো এখানে কোনটি কোনটি হবে এটি কিন্তু ওই ভিডিওতে আছে, তোমাদের অনেক উপকার হবে, সুতরাং আমাকে দেখে নিও ইউটিউব থেকে। এখানে আরো বলেছিলাম, দেখো কতগুলো বলেছিলাম, আস্তে আস্তে করে কি হয়, মাইনাস গুলো আস্তে আস্তে প্লাস হতে থাকে, বা উল্টা করে লিখলে এরকম বেশ কিছু জিনিস ছিল। উপরে নিচে থাকলে কি করতে হয়, ট্রিগোনোমেট্রিক ফাংশন, লগারিদমিক ফাংশন, এসব বলেছিলাম। এর ছবিগুলো একটু মাথায় রেখো, এই ফিগার গুলো মাথায় রাখবে, যে লন এক্স এর ফিগার কেমন হবে, ই এক্স এর কেমন হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স কজ এক্স, এগুলো কেমন হবে। তো যাই হোক, তো আমরা এখন আজকের কয়েকটি সলিউশন করব। আমরা মূলত সংযোজিত ফাংশন নিয়ে কাজ করব আজকে। আমাদের এটা হলো 30/6, তারিখটা দিয়ে নিই, 30/6। তাহলে সরাসরি সংযোজিত ফাংশন, এর আগে আমরা ফাংশনের যে প্রথম লেকচারটি ছিল সেখানে সংযোজিত ফাংশন এরকম ছিল, এফ অফ জি বা জি অফ এফ, এরকম ছিল। গফ ফফ বলো তোমরা, এটি আসলে এফ অফ জি এক্স, আর এটা জি অফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এফ এক্স, সবই কিন্তু ফার্স্ট ব্র্যাকেট হবে বা প্যারেন্থেসিস হবে। আচ্ছা, তার মানে ছিল এটি, যদি আমি একটা ছবি দেখাইছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে, যে এটি যদি জি হয়, এখান থেকে যদি এক্স কে ইনপুট দাও, তাহলে এর যে ফলাফলটা বের হবে সেটি যেখানে ঢুকে যাবে, এটি এফ, অর্থাৎ এফ এর ভিতর ঢুকলো জি এক্স, এই ফলাফলটা হচ্ছে আমার জি এক্স, জি এক্সটা ঢুকলো আমার এফ এর ভিতর, তাহলে আমার আউটপুট হবে এফ অফ জি এক্স, বা এটা হচ্ছে এফ অফ জি, এরকম। তাহলে আমরা যদি উদাহরণ দিতে চাই, তাহলে কি হবে, যেমন ধরো আমার এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, আর জি অফ এক্স এটি হচ্ছে 2x প্লাস 1। আমি বারবার যে কথাটি তোমাদের বলেছি এর আগে ক্লাসে, সেটি হলো যে যখনই তুমি কাজ করবা, ফাংশন দেখবা, ম্যাথ করবা, তোমাদের ম্যাথের প্রতি কারো কারো বেশ খানিকটা ভীতি আছে। এর কারণ হচ্ছে এক্স ওয়াই জেড 1 2 3 4 এইসব জিনিসগুলো তোমাদের বেশ ঝামেলা করে। এটা থেকে মুক্তি পাওয়ার হচ্ছে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। আমি তো এক্স স্কোয়ার মাথায় ঢুকি না, আমি ঢুকাই যে ওটা হচ্ছে কোনো জিনিসকে বর্গ করতে হবে, শেষ। বর্গ করতে হবে, বর্গ তো আমি করতেই পারি, তাহলে আবার এত কি, দুইবার গুণ করলেই হলো। জি এক্স ইকুয়াল টু টোয়াইজ এক্স প্লাস 1, তার মানে তোমার কাছে 100 টাকা আছে, আমি বলছি যে 100 টাকা থাকলে তুমি 201 টাকা পাবে, তার মানে তোমার টাকাটা দ্বিগুণ হবে, তার সাথে 1 যোগ হবে, এইভাবে মনে রাখবা। তার মানে গণিতটাকে যদি তুমি সহজ করে নাও, তাহলে দেখবা এর চেয়ে ভালো আর কোনোটি লাগবে না। যেমন তোমাদের প্রিয় সাবজেক্ট আমার পড়তে গেলে তো গায়ে জ্বর আসে, বায়োলজি। যাই হোক, তো চলো এটা দেখি, এই ফাংশন থেকে আমি কিভাবে কাজটি করতে পারি। যেমন আমাকে যদি জি অফ এফ, কোনো কোনো বইতে কিন্তু এরকমও লেখে জি অফ এফ, এটি যদি কাও, তার মানে জি অফ এফ এক্স,
তো জি অফ এফ এক্স যদি হয় তাহলে জি এর ভিতর এফ এক্স এর মান তো জানি আমি এক্স স্কোয়ার, এফ এক্স এর মান কত এক্স স্কোয়ার। এখন জি এর ভিতর যা ঢুকবে কি হবে বের হবে তার দ্বিগুণ যোগ এক। তা জি এর ভিতর কত ঢুকলো এক্স স্কোয়ার ঢুকলো, তাহলে বের হবে দ্বিগুণ মানে টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আশা করি বুঝতে পেরেছি সোজা, আমার সে ভালো করো তোমরা। যদি এফ অফ জি হয় তাহলে এটা আসলে এফ অফ জি এক্স। তাহলে এফ অফ জি এক্স যদি হয় তাহলে আমি এফ দিব এটি ভিতরে দিব জি এক্স এর মান। জি এক্স এর মান কত টুয়াইজ এক্স প্লাস ওয়ান। আমার এফ যে ফ্যাক্টরি সেই ফ্যাক্টরির কাজ হচ্ছে এর ভিতর যাকে পাবে তাকে বর্গ করে দিবে। তাকে বর্গ করে দিলে কত হবে টুয়াইজ এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার। সুতরাং ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান, এটি হয়ে গেল। এখন যদি মান দেওয়া থাকে সেক্ষেত্রে কি করব, আমি কি এটা করে মান বসাবো? এটা নির্ভর করবে প্রশ্নের উপর, তুমি কতটা প্রশ্নটা কেমন, তার মার্ক কত, এসব বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। যেমন ধরো এখানে যদি তোমাকে বলে, আর একটু উদাহরণে যাই, ধরো জি অফ এফ টু, তাহলে তুমি কাজটি দুই ভাবে করতে পারো। প্রথমে জি অফ এফ বের করতে পারো, তারপরে এখানে মানটি বসাতে পারো। তার মানে ওখানে যদি আমি মানটি বসাই এই জায়গাটিতে, তাহলে এক্স এর মান টু আছে, সুতরাং টু ইন্টু টু স্কোয়ার প্লাস ওয়ান, আট আর এক নয়। যদি পরেরটিতে বসাই এফ অফ জি টু, তাহলে কি হবে, আমি এখানে বসাতে পারি। তাহলে আমার হচ্ছে ফোর ইন্টু টু স্কোয়ার প্লাস ফোর ইন্টু টু প্লাস ওয়ান, তাহলে কত হবে চার চার 16 আর 8 24 আর 8 25, এটি হতে পারে। কিন্তু আমার যে দুটি ফাংশন ছিল এফ এবং জি এক্স, এই দুটি ফাংশন আসলে ছিল খুবই ছোট ফাংশন। যদি বড় ফাংশন থাকে তখন কিন্তু আমাকে অনেক সময় এই প্রসেস নাও করতে হতে পারে, যদি দরকার না হয় আমি করবো না, আমি একটু ইয়ে করে নিই। যেমন ধরো এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, জি এক্স ইকুয়াল টু ধরো টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ, আমি এমনি দুটি ফাংশন ধরে নিলাম। এখন আমাকে যদি বলে জি অফ এফ অফ থ্রি, শুধু এটি বের করো, মান সরাসরি মান দিয়েছে আমাকে, কিন্তু এক্স টেক্স কিছু বের করতে বলেনি। সেই ক্ষেত্রে আমি যে কাজ করতে পারি, এটি সরাসরি আমি লিখতে পারি জি অফ এফ অফ থ্রি। এখন জিটা ঠিক থাকলো, এফ অফ থ্রি কত, এই যে এফ এক্স এখানে বসাও, এখান থেকে বের করে নিতে পারো এফ অফ থ্রি কত, থ্রি টু দি পাওয়ার ফোর মানে 81, থ্রি স্কোয়ার মানে 9, 90 আর এক 91, 91, তাহলে জি অফ 91। এখন জি অফ 91 কত হবে টু ইন্টু 91 এর স্কোয়ার প্লাস থ্রি ইন্টু 91 প্লাস ফাইভ, এটা করলে যা আসে সেটি। এই কাজটি সুবিধা হয়ে গেল। কেন সুবিধা হলো, কারণ তুমি যদি ওই এক্স বসাতে যেতে, ওই পাওয়ার ফোর এটা সেটা করতে গেলে কিন্তু অনেক বড় হতো। এখানে হয়তো 91 এর একটি স্কোয়ার করা লাগবে, কিন্তু সেটা এমন কঠিন কাজ না, তোমরা করতে পারবে। তো 91 এর স্কোয়ার আমি আর বের করতে চাচ্ছি না, সুতরাং এটি তোমরা করতে পারবে। যা হয় উত্তর হলো, কারণ হচ্ছে এখন সময় নষ্ট করার দরকার নেই। এখন বইয়ের যদি দুই একটা অঙ্ক দেখি তাহলে একটু কেমন হবে। যেমন ধরো বইয়ে আছে একটা ফাংশন এভাবে ডিক্লেয়ার করা আছে যে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস টু মডুলাস এক্স, জি অফ এক্স ইকুয়াল টু আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান।
এবং জি এফ প্রত্যেকের জন্যই বলা আছে এখানে এফ ফ্রম আর ইনটু আর। যারা আগের ক্লাসগুলো দেখোনি তাদের জন্য বলি ডোমেনও বাস্তব সংখ্যা, রেঞ্জও বাস্তব সংখ্যা। এখন এটা বলে দেয় কেন? এটা যদি বলে না দেয় তাহলে তো তুমি বুঝবা না এক্স দ্বারা কি নির্দেশ করছে। এক্স দ্বারা তো মানুষ নির্দেশ করতে পারে, এক্স দ্বারা অন্য অনেক কিছু নির্দেশ করতে পারে। যেহেতু আমরা গণিতের ভিতর আছি, এখানে অন্যান্য বাস্তব জিনিসের উদাহরণ টেনে আমার কোনো লাভ নেই, এ কারণে আমরা এখানে আসলে বাস্তব সংখ্যা নিয়ে কাজ করছি। বাস্তব সংখ্যা নিয়ে যদি কাজ করতে পারি তাহলে এখানে আমরা অন্যান্য জিনিসও ব্যবহার করতে পারবো, সেটি কোনো সমস্যা নয়। এখন মনে করো এখানে যে সকল জিনিস চেয়েছে, তাহলে একটা চেয়েছে জি অফ এফ মাইনাস ফোর, এটি চেয়েছে। আর একটা লিখছে এফ অফ জি ফাইভ, এফ অফ জি ফাইভ, এটি চেয়েছে। আবার চেয়েছে জি অফ এফ থ্রি, জি অফ এফ থ্রি, এটি চেয়েছে। আবার ধরো এফ অফ জি মাইনাস টু, এফ অফ জি মাইনাস টু, বই থেকে একটু নিলাম। এখন এখানে এক্স এর ব্যবহার আমি না করেও করতে পারি, শর্টকাট করে করতে পারি, অথবা অবজেক্টিভে যদি থাকে তাহলে তো প্রশ্নই নেই। প্রথমে দেখো এটি, আমাদের এটি যদি 1 নম্বর হয়, এটির কাজ আমরা করতে চাই। তাহলে এটির কাজ যদি করতে চাই তাহলে প্রথমে আছে এফ অফ মাইনাস ফোর। তো এটা দেখো এফ অফ মাইনাস ফোর, এটি কত হয়? মাইনাস ফোর এর স্কোয়ার করলে কত হয়? 16। আর এখানে 4 দুগুণে 8, তাহলে 16 থেকে 8 বাদ দিলে 8, তাহলে জি এর ভিতর চলে গেল 8। খুব সংক্ষেপে হয়ে যাবে। অবজেক্টিভ যদি করতে চাও, জি এইট কত হবে? জি এর কাজ হচ্ছে বর্গ করে 1 যোগ, তাহলে 8 8 64 যোগ 1, সুতরাং 65। খুব সহজে হলো। আমরা যদি এটি করতে চাই, প্রথমে জি ফাইভ, তাহলে জি ফাইভ যদি হয় তাহলে যদি জি ফাইভ হয় তাহলে আমার জি ফাইভ কত? জি এর কাজ হচ্ছে বর্গ করে 1 যোগ 5 5 25 আর 1 26, তাহলে এখানে 26 হবে। তাহলে এখানে এফ এর কাজ কত? বর্গ করে 2টা বিয়োগ করে দেওয়া মডুলাস সহ, তাহলে 26 এর স্কয়ার। 26 এর স্কয়ার কত? 25 এর স্কয়ার 625, 26 এর স্কয়ার কত? 26 গুণ 26 যেটা হয়, 26 গুণ 26, এটা 6 কত? 36, 15, আর হচ্ছে 6 7 676, সুতরাং এটি হবে 676। কেন? এক্স স্কোয়ার মাইনাস 2x, 2 ইন্টু মডুলাস অফ 26, 26 গুণে 78, 676 থেকে 78 বাদ দিলে 598 হয়। বাকি দুটো আর করলাম না, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটি হলো আমাদের মূল কথা। এরপরে যেটি, সেটি হলো যে আরেকটি উদাহরণ কি করা যায়। এখানে ডোমেইন রেঞ্জ আছে, সার্বিক ফাংশন আছে, একটু ইনভার্স ফাংশনের দুই একটা অঙ্ক করতে চাই। এখানে যেমন আছে আরেকটা ফাংশন, ইনভার্স ফাংশনের সাথে করে ফেলি। যদিও সংযোজিত ফাংশন করব বলেছিলাম, আমি বইয়ের কিছু সলিউশন করছি এবং এটি ফাংশনের হচ্ছে আমার লাস্ট ক্লাস। নেক্সট ক্লাসে আমি ফাংশনের উপর একটা পরীক্ষা নিব। এরপরে যে ক্লাসটি থাকবে আমার, আমি এরপরে যেদিন ক্লাসটি নিব সেদিন এর উপর একটা ফাংশনের উপর একটা পরীক্ষা নিব। আশা করি বুঝতে পেরেছো কথা। তো পরীক্ষাটি হবে অবজেক্টিভ টাইপের পরীক্ষা, এবং পরীক্ষাটি হবে গুগল ফর্মে নিব। আরেকটা মাথায় আছে, সেটি এখনই বলছি না, যদি পারি নিব, না হলে পরে গুগল ফর্মে এর আগে দিয়েছো তোমরা, সুতরাং অনেকদিন পরীক্ষা দাও না। নেক্সট এটি পরীক্ষা হবে, কিন্তু আশা করি মাথায় রাখবে, আমি যেদিন নেক্সট ক্লাস নিব সেদিন পরীক্ষা হবে। তো fx ইকুয়াল টু দেওয়া আছে x স্কয়ার, তোমাকে বের করতে হবে যেটি f ইনভার্স 25, f ইনভার্স 25। এই অঙ্কগুলো খুবই সোজা। আমরা ধরে নিলাম f ইনভার্স x এর মান এটা বের করতে হবে, এটি হচ্ছে x। যদি এটি ধরে নেই তাহলে fx কত হবে? fx হচ্ছে 25। fx যদি 25 হয় তাহলে fx এর মান কত? fx এর মান হচ্ছে আমার x স্কয়ার দেওয়া আছে,
এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, সুতরাং আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 5। তাহলে এক্স এর মান +5 ও হতে পারে, আর একটা হতে পারে -5 ও হতে পারে। তাহলে কিন্তু মাত্র দুইটা মান, -5 থেকে +5 না কিন্তু। তাহলে আমরা এভাবে বলতে পারি যে f ইনভার্স 25 ইকুয়াল আমার দুটি মান -5 এবং 5, এই দুটি মান আমার এই দুটি মান হবে। সুতরাং f ইনভার্স 25 হচ্ছে -5 5, এই দুটি মান হবে, অন্য মান না কিন্তু। ব্র্যাকেটটা খেয়াল রাখবা, সেকেন্ড ব্র্যাকেট মানে ডিসটিংক্ট ভ্যালুস, আলাদা আলাদা মান। আর যখন ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট হয় তখন আসলে এত থেকে এত পর্যন্ত একটা রেঞ্জ ধরে, এত থেকে, অর্থাৎ তোমার ওটা কত থেকে কত সেটি নির্দেশ করে। সেকেন্ড ব্র্যাকেট কিন্তু ইন্ডিভিজুয়াল ভ্যালু নির্দেশ করে, এটা তোমরা জানো। তো এরকম গুলো পারবা। আরেকটা করি এই ফাংশনটির জন্যই, আমরা যদি আরেকটি করি সেটি হলো, যেমন ধরো f ইনভার্স -16, এটি যদি হয় তা আমরা ধরে নিলাম যে f ইনভার্স এটি x, তাহলে আমার যে ঘটনাটি ঘটবে f অফ x ইকুয়াল টু -16, তাহলে x স্কয়ার ইকুয়াল টু -16। কিন্তু আমার প্রশ্নে বলে দিছিল এই ফাংশনটি f ফ্রম r ইনটু r, বাস্তব সংখ্যা থেকে বাস্তব সংখ্যা। সুতরাং এটি আমার কিন্তু কখনোই কাম্য হবে না যে আমি বাস্তব সংখ্যার বাইরে যাব। এটির নরমালি কিন্তু সমাধান আছে, কিন্তু আমাদের যেহেতু ফাংশনটি বলে দিয়েছে শুধুমাত্র বাস্তব সংখ্যা, সেই কারণে আমরা এই যে এখানে x এর মান এটি আর আমি বের করতে পারছি না, কারণ হচ্ছে এমন কোনো বাস্তব সংখ্যা নেই যার বর্গ করলে মাইনাস হয়। কাল্পনিক সংখ্যাগুলো আছে, সেটা তোমাদের সেকেন্ড পেপারের তৃতীয় অধ্যায়, সেটির কথা আলাদা। সুতরাং x ইকুয়াল টু, এটি হচ্ছে ফাঁকা সেট। সুতরাং x ইকুয়াল টু ফাঁকা সেট, তাহলে x এটা আসলে ফাঁকা সেট এভাবে লিখতে পারো, বা তুমি এভাবে দিয়ে রাখতে পারো। ফাই ওরি কি কি নাম বলে, নাম তুমি যাই হোক, নামে কিবা যায় আসে, হোয়াটস ইন এ নেম। তো যাই হোক, এটি হলো। এখন যদি আরেকটা আমরা দেখি, তাহলে এইরকম যদি আরেকটা দেখি যে f ইনভার্স, আসলে স্যাররা ফোন দিয়ে পাগল করে ফেলছেন, আমি ক্লাসে আছি, ফোন ধরতে পারছি না। 16 থেকে 36, এটি f ইনভার্স, এবং এখানে হচ্ছে 16 থেকে 36, এটি 16 থেকে 36, এটির মান আমাকে বের করতে হবে। সুতরাং স্যারদের কাছে পরে আবার সরি বলা লাগবে, আসলে একটু পরের দিকে আবার ধরবো স্যারদের ফোন। যাই হোক, শুধুমাত্র আমি একটা কাজ শুধু করতে পারি, স্যারদের একটা ইনফরমেশন দিয়ে রাখতে পারি, সেটি হচ্ছে যে আই এম লাইভ ক্লাস, সেটি একটা হতে পারে। আমি এখানে লিখে রাখি, কারণ সব স্যারের ফোন করতে গেলে অনেক সময় লাগবে এবং তোমাদের ক্লাসের সময় অলরেডি কম হয়ে যাচ্ছে। তো এটি একটু যন্ত্রণার কাজ, আমি জানি এটি হবে, তারপরেও ক্লাসটা একেবারেই হবে না এটা আমি চাইনি। এটি যন্ত্র, যাই হোক, আমি এটি ইনফরমেশনটি দিয়ে রাখলাম, এবং তার সাথে দেখে নি যে তোমাদের কি অবস্থা। সুমাইয়া আক্তার, হ্যালো সুমাইয়া, ভালো আছো? তো এটি হোক।
এখন আমি চলে যাই আমাদের এখানে, তো যেটি বলছিলাম সেখানে ফিরে যাই। আমি এটাও x ধরে নিলাম। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে 16 থেকে শুরু করে 36 পর্যন্ত, এই ব্যবধিগুলো নিয়ে আগে কথা বলেছি। সুতরাং এটি যদি আমি x ধরি, তাহলে fx এর মান হবে আমার কত হবে, 16 থেকে, এটি ব্যবধিটা তোমাকে দিতে হবে, 16 থেকে শুরু করে 36 পর্যন্ত, জাস্ট 16 থেকে শুরু এবং 36 পর্যন্ত। তো সেটি যদি হয় তাহলে আমার fx এর মান হচ্ছে কত, এইখানটায় একটু ঝামেলা আছে, আমার fx এর মানটা হলো x স্কয়ার। তাহলে x স্কয়ার করলে 16 থেকে, আমার যেহেতু ব্যবধি, তাহলে ব্যবধিটা একটু ব্যাখ্যা করে বলতে হবে এখানে। যেমন x স্কয়ার যদি 16 হয়, তাহলে আমার x ইকুয়াল টু হয় প্লাস মাইনাস 4, এটি একটি বিষয়। x স্কয়ার যদি 36 হয়, তাহলে আমার x এর মান হয় আসলে আমার প্লাস মাইনাস 6, এই ছিল তো x স্কয়ার প্লাস মাইনাস 6। তাহলে আমার যেটি হবে, খেয়াল করো, আমার বর্গ, আমি একটু সংখ্যা রেখায় দেখাই, এখানে 0, এখানে মনে করো 4, এখানে মনে করো 6, ছবিটা তোমরা এঁকে দিতে পারো ইচ্ছা করলে। এখানে হলো -4, এখানে হলো আমার -6। এটি যদি হয় তাহলে আমার বর্গ করলে 16 থেকে 36, তাহলে এই এরিয়াটি হবে, এই এরিয়াটি হবে, এই এরিয়াটি। তাহলে তোমাকে এখানে একটু ব্যাখ্যা লিখে দিবা, যেহেতু x স্কয়ারের মান 16 থেকে 36 বা fx ইকুয়াল টু 16 থেকে 36, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি x এর মানটি হবে 4 থেকে শুরু করে 6 পর্যন্ত, আর অথবা -6 থেকে শুরু করে -4 পর্যন্ত, এইটুকু, এইটুকু তুমি বলে দিতে পারো। তাহলে খুব সুন্দর করে তোমরা এই কাজটি করতে পারবে, যে এখানে 4 থেকে 6 পর্যন্ত বা 6 থেকে, এখানে একটু কথা লিখে দিলেই হবে, মুখে যেটা বলছো সেটি। আর কিছু এখানে একই রকম, কিন্তু প্রশ্নটি দেখো, এখানে বইটা একটি ভালো জিনিস পেয়েছি আমি। এইটা যদি ঘটনা এরকম হতো, এই ফাংশনটি দেখো, এই ভুলটা কিন্তু তোমরা করতে পারো, যারা আছো তারা দেখবা, অন্যদেরও শেয়ার করবা, এটি অনেকেই তো ক্লাস করে না, তো তাদের শেয়ার করবা। আরেকটা হচ্ছে, কলেজ তো সরকার ফ্রি ক্লাস নেয়, এই কারণে আসলে অনেকে করে না, ফ্রি ক্লাস দরকার কি, তোমাদের অনেক টাকা পয়সা, সুতরাং যাই হোক, কথায় ফিরে যাই। এটি না এফ ইনভার্স, এবার দেখো এটি আমার ফাংশন 16 থেকে 36, পার্থক্যটা কোথায়? আশা করি তোমরা খেয়াল করবে এগুলো, যে এখানে ব্যবধি দেওয়া ছিল 16 থেকে শুরু করে 36, এখানে বলছে যে এফ ইনভার্স বের করতে হবে আমার 16 এবং 36 এর। ওখানে ছিল 16, 17, 18, 19 বা এর ভিতর যারা আছে, যত পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, মূলদ, অমূলদ যা আছে সবাই। এখানে এই এই মুহূর্তে যেটি আমার লেখা আছে সেটিতে বলা আছে 16 এবং 36, জাস্ট দুটি মান, আর কিছু না, এই দুটি। সুতরাং কাজ একই, উত্তর লেখার সময় শুধু আলাদা। এটি যদি তুমি ধরে নাও x, তুমি যদি এটি লেখো যে ধরি এটি, তাহলে কত হবে, fx হবে তোমার 16, 36, দুটি fx এর মান দুটি। এখন এটি, এই অংশটি করলেই হচ্ছে, এই অংশটি এখানে করে দাও, আমি আর লিখলাম না, একই কাজ যেহেতু, সুতরাং তুমি শেষে f ইনভার্স 16, 36 এটির মান, এটির মান হবে, একটু সাজিয়ে লিখবা, -6, -4, 4, 6, চারটি মান, কিন্তু আবারও বলি, সেকেন্ড ব্র্যাকেট দেয়া, এর মানে হচ্ছে মাত্র চারটি মান, -6, -4, 4, 6, হয়ে গেল।
তো এইভাবে এই কাজগুলো করতে পারবে এবং এগুলো তোমরা এসএসসি তে করে এসেছো, সুতরাং সেগুলো তোমরা পারবে। তো আজকের শেষ অঙ্ক করব একটা অন্যরকম ফাংশনের একটা অঙ্ক, তোমরা এটি পারো তারপরেও আমি করি। সেটা হচ্ছে শেষ অঙ্কটি করি। ফাই ইনভার্স এক্স, না ফাই এক্স, শুধু ফাই এক্স, সরি, তো ফাই এক্স ইকুয়াল টু দেওয়া আছে cot ইনভার্স 1 প্লাস এক্স প্লাস এক্স স্কয়ার। আমাদের যে কাজটি করতে হবে, ফাই 0 2 ফাই 1 ফাই 2, ফাই 0 2 ফাই 1 আর হচ্ছে ফাই 2 ফাই, এটির মান পাই বাই 2, এটি প্রমাণ করতে হবে। ওটা নাও দিয়ে দিতে পারে, সুতরাং এটির মান নির্ণয় করতে হবে। তো আমরা সহজেই আগে মানগুলো নির্ণয় করি। ফাই 0 যদি নির্ণয় করি তাহলে cot ইনভার্স কত হবে, এটি 1 হবে, এক্স গুলো 0, cot ইনভার্স 1 মানে tan ইনভার্স 1 পাই বাই 4। অঙ্ক করার সময় আমি বলেছি মাথাটা খাটাবে একটু, একদম মুখস্থ মতো করবে না। আমার যদি এটি প্রমাণ করতে বলতো তাহলে দেখো এখানে প্রমাণটা ছিল যে, দেখো এখানে প্রমাণটা যদি করতে বলতো পাই বাই 2, মনে করো এটি দেওয়া আছে, এটি করতে হবে। এখন আমি প্রথমটিতেই পেয়ে গেলাম পাই বাই 4, তাহলে মানে এইটুকুতে আমি পেলাম পাই বাই 4, তাহলে বাকিটুকুতে হবে আমার পাই বাই 4, কারণ তাহলে এই দুটো যোগ করে আমার পাই বাই 2 হবে। তাহলে তো পাই বাই 2 হওয়া সম্ভব না। এটা যদি তুমি মাথায় রাখো তাহলে কিন্তু কাজটি অনেক ইজি হয়ে যায়। যাই হোক, তো আমরা পরের অংশ করি। 2 ফাই 1, তাহলে 2 cot ইনভার্স 1 করলে কত হয় 3। আশা করি বুঝতে পেরেছো, এখানে x এর মান 1 বসালে 3 হয়। তো এটি যদি 3 হয় তাহলে 2 tan ইনভার্স 1 বাই 3, 2 tan ইনভার্স x এর সূত্র হচ্ছে tan ইনভার্স টুয়াইজ x বাই 1 মাইনাস x স্কয়ার। তার মানে tan ইনভার্স 2 বাই 3 আর এটা লসাগু করে 9 বাই 8, তার মানে tan ইনভার্স কত হবে 3 বাই 4। এটি হলো। এখন আরেকটি আছে cot ইনভার্স 2, সরি ফাই 2, ফাই 2, তার মানে হচ্ছে cot ইনভার্স, ওই যে ফাংশনটিতে বসালে 1 প্লাস 2 স্কয়ার, 1 প্লাস 2 প্লাস 2 স্কয়ার, 2 দুগুণে 4 আর 2 6 আর 1 7, cot ইনভার্স 7। তোমার যদি সমস্যা হয় tan ইনভার্স 1 বাই 7, cot এর সূত্রও রাখা যায়, এত সূত্র মনে রাখার দরকার নেই, আমি tan যেহেতু জানি। তাহলে আমার যদি বাম পক্ষ ধরি তাহলে আমার ফাই 0 প্লাস 2 ফাই 1 প্লাস ফাই, এটি করতে পারো। ফাই 0 এর মান আসছিল আমার পাই বাই 4, 2 ফাই আসছিল tan ইনভার্স 3 বাই 4, এটা আসছে tan ইনভার্স 1 বাই 7। এইটুকু ক্যালকুলেশন করলে আমার হয়ে যাবে। কি হয়ে যাবে যে আমার পাই বাই 4 tan ইনভার্স a প্লাস b, ইনভার্স ফাংশনের সূত্রগুলো আসলে তোমাদের ওইভাবে ছিল না, একটু ঘুরাই ফিরাই ছিল। এই সূত্রটা তোমাদের এই সেকেন্ড ইয়ারে আছে। তাহলে এখানে a প্লাস b এর উল্টা সূত্রটা ছিল a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস a। সুতরাং পাই বাই 4 প্লাস tan ইনভার্স, লসাগু একবারে করে দিব, 3 7 21 আর 4 25, 25 বাই 28 গুণ আবার 28 বাই 4 7 28 বিয়োগ 3 25। তো এটা এটি আর এটি হচ্ছে tan ইনভার্স 1, তাহলে এটা পাই বাই 4, এটি পাই বাই 4, সুতরাং
π/2। এখন আমি তো একটু বারবার বলে থাকি একটা কথা, আমি দুর্বল স্টুডেন্ট ছিলাম, তখন কি করতাম? আমি যেটা করতাম, তোমরা যদি কেউ একটু দুর্বল থাকো তাহলে আমার ইয়েটা ফলো করতে পারো। সেটি হলো, আমি দেখতাম, আমি দেখছি যে কি বলি যে এটি তো π/4, এটিও π/4 হতে হবে, তাহলে এটির মান π/4 হতে হবে। যেহেতু এটা tan এর পেয়ে গেছি আমি, tan এর, সুতরাং তার আগের লাইন আমি লিখেই ফেলতে পারি tan ইনভার্স 1। tan ইনভার্স 1 হলে মনে করো যে এই লাইন থেকে তুমি এই লাইনটা পারো না, একটা লাইন তুমি করলে না, এই লাইনটা করলে না, এই লাইনটা চালাকি করি তোমরা, হ্যাঁ, এই লাইনটা তুমি করলে না, এই লাইনের পরে তুমি এইরকম কিছু একটা করে দিলে, বা তুমি 2 লাইন করলে না, তুমি পারছো না অঙ্ক যখন, তখন এই 2 লাইন করলে না, তখন স্যার কি করবে? ধরো এটি 4 মার্কের উত্তর, তোমাকে তো 0 দিতে পারবে না, পারবে? কিন্তু তোমরা আসলে যখন এখানে পারো না, এটা পারবা, অন্য ঝামেলার অঙ্কের কথা বলছি, তখন তোমরা রেখে দাও। আসলে তুমি যদি যে কোনো অঙ্ক শেষ থেকে শুরু করে আসো, যখন তুমি ঝামেলায় পড়বে তখন তুমি করবে ব্যাক ক্যালকুলেশন করবে, এবং লাস্ট থেকে উপরের দিকে উঠে আসবে, দেখবে যে প্রতিটা অঙ্ক 95% অঙ্ক তোমার মিলে গেছে। সুতরাং এই কাজকে তুমি অ্যাপ্লাই করে দেখতে পারো, যেগুলো ঝামেলা হয়। আর বিশেষ করে যখন তুমি বাসায় করো, তুমি যখন অঙ্ক বেঁধে যায় তখন যদি এটি করো, তাহলে দেখবে যে অনেক অঙ্ক এমনি হয়ে গেছে, তোমার কিচ্ছু করা লাগবে না। এটি কিন্তু খুবই একটি ভালো মেথড। আমি বললাম এমনি মজা করে বিভিন্ন কথা, কিন্তু এটি আসলে তোমার চিন্তাকে প্রসারিত করার জন্য, টেকনিক্যাল করার জন্য, বিভিন্ন ঘুরিয়ে চিন্তা করার জন্য এটি একটি ভালো পদ্ধতি। তাহলে এই কথা বলে আজকে আর ক্লাস নিব না। ফাংশনের পরীক্ষা থাকবে নেক্সট ক্লাসে, সেই পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করবে এই আহ্বান জানাচ্ছি, এবং তোমরা অবশ্যই বাড়ির কাজগুলো করবে, অনুশীলনীটা করে ফেলবে, এবং এর যে অবজেক্টিভ গুলো আছে বইয়ে সেগুলো করবে। সৃজনশীলে কোনো সমস্যা থাকলে বলবে, কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে অবজেক্টিভের জন্য। সুতরাং সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, করোনার ভিতর বাইরে যেও না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।